আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কাসাম ব্রিগেডের ৫৭টি স্নাইপার হামলায় ঝাঁঝরা অসংখ্য ইসরায়েলি সেনা, মার্কাভা ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ভাঙা ঠেকানোর আবেদনে মুম্বাইতে মসজিদ রক্ষায় শত শত মুসলিমের অবরোধ। ইমরানের মুক্তির দাবিতে লাহোরে পিটিআইয়ের সমাবেশ হঠাৎ করে বন্ধ। ১ বছর ধরে মণিপুর জ্বলছে, মোদি কি করছেন? হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীকে একহাত নিলেন আসাদুদ্দিন ওয়াইসি। ইসরায়েল এখনো সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালাচ্ছে, মন্তব্যে এরদোগান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাসাম ব্রিগেডের ৫৭টি স্নাইপার হামলায় ঝাঁঝরা হয়েছে অসংখ্য ইসরায়েলি সেনা, মার্কাভা ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস করেছে বীর যোদ্ধারা। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডসের স্নাইপার গাউল রাইফেল দিয়ে কয়েকজন ইসরায়েলি সেনা ও অফিসারকে ঘায়েল করেছেন। গাজা উপত্যকার দক্ষিণের গাজা সিটিতে শনিবার ওই অফিসার ও সেনাদেরকে হত্যা করা হয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড হামলা ভিডিও প্রকাশ করে, তবে এই ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা। বিবৃতিতে আল কাসাম উল্লেখ করেছে যে তারা ৫৭টি স্নাইপার হামলা চালিয়েছে, এর মধ্যে ৩৪টি হামলায় গাউল রাইফেল ব্যবহার করা হয়েছে। এই হামলায় অসংখ্য ইসরায়েলি সেনা সহ পদস্থ কর্মকর্তারা নিহত হয়েছে। ২০১৪ সালে আল কাসাম প্রথম তাদের নিজস্ব তৈরি নতুন স্নাইপার রাইফেল গাউলের ভিডিও প্রকাশ করে। অস্ত্র নির্মাণ ইঞ্জিনিয়ারদের একজন হলেন আদনান আল গাউল। তার নাম অনুসারে ১৪.৫ mm ক্যালিবারের স্নাইপার রাইফেলটির নামকরণ করা হয়েছে। ২০০৪ সালের ২২ অক্টোবর গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি শহীদ হন। আল কাসাম ব্রিগেড শনিবার পৃথক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা ট্যান্ডেম শেল দিয়ে ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক এবং বিস্ফোরক অস্ত্র দিয়ে সাজোয়া যানের উপর হামলা চালিয়েছে। এগুলোর চালকেরা নিহত এবং একজন সেনা নিহত ও অপরজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক সেনা অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। সম্প্রতি দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবারের এই হামলায় অন্তত ২৫টি রকেট দখলকৃত উত্তর ফিলিস্তিনের ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি চ্যানেল 14 এদিন জানিয়েছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দখলকৃত উত্তর ফিলিস্তিনের শাফেদ শহরের নিকটবর্তী বিরিয়া এলাকায় একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে। এদিকে নতুন এই আক্রমণটি ইসরায়েলি নর্দার্ন কমান্ডের প্রধান বিমান প্রতিরক্ষা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা কাতিউশা রকেট ব্যবহার করে ইসরায়েলের রামোট নাফতালি সামরিক ঘাঁটিতে গোলানি ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত ৬৩১তম ব্রিকনিসালস ব্যাটালিয়নের মোতায়েন কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে। এদিকে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে লেবানন থেকে দখলকৃত গোলান মালভূমির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে হিজবুল্লাহর সর্বশেষ এই আক্রমণ ইসরায়েলি বাহিনীর দ্বারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ৭০টি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। শুক্রবার ওই ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম অকিলও ছিলেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫০০ লেবানিজ। একটি মসজিদের কথিত অবৈধ অংশ ভেঙে ফেলার পরিকল্পনার বিরোধিতায় শত শত মুসলিম ও স্থানীয় বাসিন্দা গতকাল বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের দফতরের বাইরে বিক্ষোভ করেছে। এর ফলে কর্তৃপক্ষ ৮ দিনের জন্য মসজিদের অবৈধ অংশ ভাঙার কাজ স্থগিত করেছে। এর মধ্যেই মসজিদ কর্তৃপক্ষকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করতে হবে। গতকাল বিরাজমান পরিস্থিতির প্রেক্ষিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল
সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জি উত্তর প্রশাসনিক ওয়ার্ডের বিএমসি কর্মকর্তাদের একটি দল মাহবুবে সুবহানি মসজিদটির কথিত অবৈধ অংশটি ভেঙে ফেলার জন্য সকাল 9টার দিকে ধারাভির 90 ফুট রোডে পৌঁছে। এর কিছুক্ষণের মধ্যেই বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়ে মসজিদের গলিতে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে সেখানে শত শত লোক ধারাভি থানার বাইরেও জড়ো হয় এবং নাগরিক সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়ে। বিএমসি প্রথমে ধারাভি থানায় আলোচনার জন্য ভাঙার অভিযান স্থগিত করে। পরে থানার সিনিয়র ইন্সপেক্টর মসজিদ পরিদর্শন করেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। স্থানীয় আলেমগণ জনতাকে শান্ত থাকার আবেদন জানান। আরও আলোচনার পর থানা থেকে ঘোষণা করা হয় যে এদিন ধ্বংস করা হবে না এবং বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন পরবর্তী কোনো পদক্ষেপের আগে অতিরিক্ত 8 দিন সময় দেয়। ইতিমধ্যে কংগ্রেস সংসদ সদস্য মিলিন্দ দেওয়া এবং বর্ষা গায়কোয়াড় সহ রাজনৈতিক নেতারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সাথে দেখা করেছেন। তারা তাকে হস্তক্ষেপ করতে এবং বিএমসির পরিকল্পিত ভাঙা কার্যক্রম বন্ধের অনুরোধ করেন। তাদের বৈঠককালে তারা ধারাভিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তাদের পদ্ধতি পুনর্বিবেচনার জন্য বিএমসিকে নির্দেশনা দিতে মুখ্যমন্ত্রীকে বলেন। এদিকে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের কথিত অবৈধ অংশ ভেঙে ফেলা ঠেকাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে একটি পিটিশন দাখিল করার পরিকল্পনা করছে। এদিকে ইমরানের মুক্তির দাবিতে লাহোরে পিটিআইয়ের সমাবেশ হঠাৎ বন্ধ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে লাহোরের কাহনায়ে সমাবেশ করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ। আজ স্থানীয় সময় বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সমাবেশের জন্য সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছিল পিটিআই। সমাবেশ শুরুর আগে থেকেই অসংখ্য নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। দলটির নেতারাও একে একে সমাবেশ স্থলে যোগ দেন, কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার পর শহর কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। সমাবেশের অনুমতি নিয়ে পাঞ্জাব সরকার ও পিটিআই এর মধ্যে টানাপোড়েন শেষে গত শুক্রবার রাতে 43 শর্তে পিটিআইকে সমাবেশের অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সমাবেশ শেষ না করায় পুলিশ মঞ্চে উঠে মাইক ও বিদ্যুৎ বন্ধ করে দেয়। পিটিআই চেয়ারম্যান গহর আলী খান ও অন্য নেতারা মঞ্চ থেকে চলে যান। গহর ছাড়া অন্য বড় নেতা সেখানে হাজির হয়ে বক্তব্য দিতে পারেনি। পিটিআই নেতারা এই সমাবেশ নিয়ে সরকারি বিভিন্ন বাধার অভিযোগ করেন। প্রতিবন্ধকতা তৈরির জন্য সরকারকে দোষারোপ করে পিটিআই নেতা শওকত আলী ইউসুফজাই দাবি করেন তাদের গাড়িবহর পথে বাধার সম্মুখীন হয়। বাধা দূর করার জন্য তারা সঙ্গে যন্ত্রপাতি বহন করেন। পিটিআই নেতা ওমর আইয়ুব খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর সমাবেশে উপস্থিত হতে পারেননি। লাহোরের ডেপুটি কমিশনার সতর্ক করে বলেছেন, সমাবেশের অনুমতির শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে 8 সেপ্টেম্বর ইসলামাবাদের উপকণ্ঠে বড় সমাবেশ করে দলটি। ওই সমাবেশ থেকে ইমরান খানকে মুক্তি দিতে 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সমাবেশে গহর আলী খান বলেন, স্বাধীন বিচার বিভাগ ছাড়া অন্য কিছু তার দলের কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশের সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না। রীতিমতো হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীকে একহাত নিলেন আসাদ উদ্দিন ওয়াইসি, কিন্তু তিনি আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন, মোদী কেন মণিপুরে যাচ্ছেন না সেটি তিনি বুঝতে পারছেন না। তিনি মোদীর প্রতি প্রশ্ন রেখে বলেছেন, গত 1 বছর ধরে মণিপুর চলছে, তিনি এই সময়ের মধ্যে রাজ্যের জন্য কি করেছেন? ওয়াইসি বলেছেন, আমাদের মোদিজি তিনি কি করেছেন? মণিপুর প্রায় 1 বছর ধরে চলছে। তিনি জাতীয় নিরাপত্তা পরামর্শকে পুতিনের কাছে, জেলেনস্কির কাছে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য, কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে, এটি বন্ধ করুন। ঘরে আগুন লেগেছে, কিন্তু এই নিয়ে কোনো চিন্তা নেই। কয়েকদিন আগে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী। ওই সময় তিনি দুজনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও তার নিজ দেশের মণিপুর রাজ্যে যাচ্ছেন না, যেখানে গত 1 বছর ধরে মেতিস এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 300 মানুষ প্রাণ হারিয়েছেন। এত মানুষের মৃত্যুর পরও মোদী কেন সেখানে যাননি, এই প্রশ্নই তুলেছেন আসাদ উদ্দিন ওয়াইসি। সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড।
সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তার দাবি, এই হামলা ইসরায়েলের আঞ্চলিক সংঘাত সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ বহন করে। এরদোগান জোর দিয়ে বলেন, ইসরায়েল এখনো সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে ইস্তাম্বুলে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। লেবাননে পেজার বিস্ফোরণ প্রসঙ্গে এরদোগান বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে বেসামরিক নাগরিকদের প্রতি তাদের কোনো সংবেদনশীলতা নেই এবং তারা তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জনের জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল এই আক্রমণগুলোকে পুরো লেবানন এবং আশপাশের অঞ্চল জুড়ে সম্প্রসারিত করছে এবং এতে কিছু পশ্চিমা দেশের সমর্থন রয়েছে। তিনি এই সময় সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, এই অঞ্চলটি বর্তমানে একটি অবর্ণনীয় বিশাল সংকটের মুখোমুখি। এই বিষয়ে তুর্কি নেতা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ইসরায়েলের এই জঘন্য কর্মকাণ্ড দেখার বদলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়। লেবাননে মঙ্গলবার ও বুধবার পেজার এবং আইকম নামক ওয়্যারলেস যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে অন্তত 37 জন নিহত এবং 3250 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এই বিষয়ে অবশ্য ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে শুক্রবার এরদোগান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণে তিনি বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেবেন, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামো নিয়ে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং কার্যকর কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলবো। তিনি এই সময় উল্লেখ করেন যে তিনি 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং আঞ্চলিক এবং মানবিক বিষয়গুলো নিয়ে তুরস্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। বিশেষ করে তিনি গাজায় গণহত্যা এবং ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে সাধারণ পদক্ষেপের বিষয়ে কথা বলবেন। এছাড়াও এরদোগান জানান যে জাতিসংঘ সাধারণ পরিষদের এই বছরের বৈঠকে 130টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানের অংশগ্রহণের আশা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, গোটা বিশ্ব, বিশেষ করে জাতিসংঘের উপর গুরু দায়িত্ব রয়েছে ইসরায়েলি নিপীড়ন বন্ধ করার, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার এবং মানবিক সাহায্য অবাধে প্রবাহিত করার। তিনি বলেন, আমাদের সফরের সময় আমরা আবারও এই বিষয়গুলো আমাদের অংশীদারদের মনে করিয়ে দেব। নেতানিয়াহু ও তার নেটওয়ার্ক তাদের উগ্র মতাদর্শ বাস্তবায়নের জন্য উস্কানি ও প্রচারণার আশ্রয় নিচ্ছে। মন্তব্য করে এরদোগান বলেন, আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ক্রমবর্ধমান আক্রমণ ও হয়রানি একই নোংরা ষড়যন্ত্রের অংশ। তুর্কি মুসলমান হিসেবে আমরা এই বিষয়ে আমাদের সংবেদনশীলতার মাত্রা বারবার প্রকাশ করেছি। আজও আমাদের অবস্থান একই। এই অঞ্চলকে এক বিশাল বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ইসরায়েলের উপর চাপ আরও বাড়াতে হবে। এদিকে সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করার ইচ্ছা দেখিয়েছি। এখন আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কাসাম ব্রিগেডের 57টি স্নাইপার হামলায় ঝাঁঝরা অসংখ্য ইসরায়েলি সেনা, মার্কাভা ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ভাঙা ঠেকানোর আবেদনে মুম্বাইতে মসজিদ রক্ষায় শত শত মুসলিমের অবরোধ। ইমরানের মুক্তির দাবিতে লাহোরে পিটিআইয়ের সমাবেশ হঠাৎ করে বন্ধ। 1 বছর ধরে মণিপুর জ্বলছে, মোদি কি করছেন? হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীকে একহাত নিলেন আসাদুদ্দিন ওয়াইসি। ইসরায়েল এখনো সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালাচ্ছে, মন্তব্যে এরদোগান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।